নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আপনি যখন সিপিএম, তৃণমূল, বিজেপি করে ঝগড়া করছি তখন কি জানি যে আমাদের রাজ্যে কি ঘটে চলেছে? আমরা কি জানি দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠছে সেটাকে রাজ্য সরকার চেপে দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে পাকিস্তানিরা পর্যন্ত ভোটার হয়ে যাচ্ছেন এমনটাই অভিযোগ করছেন বিজেপির নেতৃত্বরা এবং অভিযোগের পক্ষে তারা কিন্তু বেশ কয়েকটা প্রমাণও দিচ্ছেন। বলা হচ্ছে যে সার্টিফিকেট জালিয়াতি করে, বিশেষ করে ম্যারেজ সার্টিফিকেট জালিয়াতি করে ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক হওয়ার চেষ্টা করছেন, ভোটার হওয়ার চেষ্টা করছেন অসৎ মানুষরা, পাকিস্তান থেকে আসা মানুষরা, বাংলাদেশি মানুষরা এবং নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ। বলছেন মুখ্যমন্ত্রীর প্রিয় দুধেল গাই যারা, তারা নাকি এই ঘটনাটা ঘটাচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে কোর ভোট ব্যাংক, যারা গোষ্ঠীবদ্ধভাবে মুখ্যমন্ত্রীকে জেতান, সেই 30% নাকি 33 না 27 কিছু একটা হবে, সেই শতাংশের দিকেই কিন্তু ইঙ্গিতটা আসছে। এর আগে আমরা এই গল্পটা শুনেছি কাশ্মীরের ক্ষেত্রে, যেখানে কাশ্মীরে নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ সীমান্ত টপকে পাকিস্তান থেকে এসে কাশ্মীরি মেয়েদেরকে বিয়ে করতেন এবং ভারতবর্ষের নাগরিক হয়ে উঠতেন এবং পরবর্তীকালে দেখা যেত যে তারা পাকিস্তানের হয়ে গান গাইছেন, পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত করছেন কিংবা ভারত থেকে কাশ্মীরকে আলাদা করার চক্রান্ত করছেন। তাদের সন্তান সন্ততিরা ভারতীয় সেনার দিকে পাথর ছুড়ত। ঠিক একই মডেলে কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে, এমনটাই অভিযোগ বিজেপির। অদূর ভবিষ্যতে কি তাহলে এমন দিন দেখবো যে কাশ্মীরে যেরকম সেনার উপর পাথর নিক্ষেপ করা হতো, এ রাজ্যেও পুলিশের উপর, সেনাবাহিনীর উপরে, বিএসএফ এর উপর পাথর নিক্ষেপ করা হবে? সেই পরিস্থিতি কি আমরা চাইছি? কিভাবে এই গোটা ঘটনাটা ঘটানো হচ্ছে সেটা আগে শুনুন বিজেপি নেতৃত্বের মুখে। জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির এই রাজ্যের সাধারণ সম্পাদক, তিনি কি অভিযোগ করেছেন আগে সেটা শুনে নিই, তারপরে আসছি এই পরবর্তী পর্বে। বলে নকল ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার একটি এফআইআর গতকালও বীজপুর থানায় হয়েছে এবং সেই এফআইআর চেপে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ। বিদেশি প্রথমে আসছে, ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট এসে প্রথমে ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাচ্ছে, তারপরে তার স্বামী, তার পরিবার, শ্বশুর মশাই ইত্যাদিরা তাদের ভোটার তালিকায় নাম থাকছে। উল্টো হতে পারে, অর্থাৎ কোন ভারতীয় মহিলাকে কোনো বিদেশি এসে বিয়ে করছেন, তার সার্টিফিকেট জেনারেট হচ্ছে এবং সেটা তারা বিএলওর কাছে জমা দিচ্ছেন শিফটেড ভোটার হিসেবে। বিয়ের সার্টিফিকেট দিয়ে এই চক্রের পেছনে একটি তোলামূলী ষড়যন্ত্র রয়েছে। সেই 18 বছরের ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, সেই বুথ লেভেল অফিসারদের তদন্তটাই মূলত গ্রহণীয়। অর্থাৎ কারোর বাবার নাম, মায়ের নাম থাকলে যদি দেখা যায় তার বাড়িতে 18 বছরের কেউ বয়স হয়েছে, বিএলও তার বাড়িতে গিয়ে সেই 18 বছর পূর্ণ হওয়া সেই ব্যক্তিটির নাম, তার বাবা আর মায়ের নাম যেহেতু ভোটার তালিকায় রয়েছে, তার নাম সরাসরি নথিভুক্ত করে নিতে পারেন। বিএলওর রিপোর্টে যদি, বিএলও অ্যাপে যদি সেটাকে বলা হয়, জাস্টিফাই করা হয়, ইলেকশন কমিশন সহজেই নাম তুলে নেয়। একটি বড় চক্র সীমান্ত এলাকাগুলিতে কাজ করছে এবং আমরা বেশ কিছু ইআরওকে চিহ্নিত করেছি, যাদের নাম আমরা এখানে না বলে ইলেকশন কমিশনের কাছে জমা দেব। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বিশেষ করে এই প্রবণতা খুব চলছে গত 3-4 বছর ধরে। তারা 40 বছর, 42 বছর, 50 বছরের মানুষকেও কাউকে একটি বাবা সাজিয়ে, মা সাজিয়ে 18 বছরের ভোটার বলে নাম তুলে নিচ্ছে। সেক্ষেত্রে বিএলও কে ঘুষ দিয়ে হোক, বিএলও কম্প্রোমাইজড হয়ে হোক, বিএলও ভয় পেয়ে হোক, তাদেরকে বলা হচ্ছে যে এই ব্যক্তি, তার 18 বছর বয়স, তার বাবা এ, তার মা এ, ভুল বাবা ভুল মা দিয়ে 18 বছরে একবার নাম উঠে যাওয়ার পর সে বিএলও হ্যাঁ বলে দিলেই তার নাম ভোটার তালিকায় উঠে যাচ্ছে। যে বছর নাম উঠে যাচ্ছে পরের বছর সে ফর্ম 7 দিচ্ছে বা কারেকশনের জন্য দিয়ে বলছে যে আমার বয়স 18 বছর নয়, আমার বয়স 42 বছর। আপনারা শুনলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বললেন। স্পষ্টভাবে অভিযোগ উঠছে যে
ভুল মানুষরা, যারা এ রাজ্যের নাগরিকই নন, যারা চক্রান্ত করে ভারতবর্ষের নাগরিক হওয়ার চেষ্টা করছেন, তারা প্রথমে ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে কয়েকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ভোটার তালিকায় বিএলওকে ম্যানেজ করে, যারা এই ভোটার তালিকায় নাম তোলার জন্য দায়িত্ববান আধিকারিক আছেন, কর্মী আছেন, সেই বিএলওদের ম্যানেজ করে কখনো ভয় দেখিয়ে, বিশেষ ক্ষেত্রে ভারতবর্ষের এই রাজ্যে, যেটাকে আমরা এখন অব্দি পশ্চিমবঙ্গ বলে যে নামটা জানি, সেই রাজ্যে কি করা হয়, অর্থের বিনিময়ে আধার কার্ড বা অন্যান্য কার্ড কিভাবে হয় আমরা তো প্রায় সকলেই জানি। কেউ তো এই রাজ্যে নতুন নন যে যারা জানেন না। অর্থের প্রলোভনের অভিযোগে দেখা যাচ্ছে যে সেখানে অর্থ দিয়ে ম্যানেজ করে বিএলওদের প্রথমে ভোটার তালিকায় নাম তুলে নেওয়া হচ্ছে। 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর বা অল্প বয়স দেখিয়ে করা হচ্ছে। এবার তারা ভোট দিতে যান বা না যান, তাদের হাতে ভোটার কার্ডটা চলে এলো। এবার 2-1 বছরের মধ্যে পরবর্তী ভোট যখন আসছে, তখন বলা হচ্ছে যে আমার বয়সটা ভুল এসেছিল। বয়স সংশোধন করে তারা একেবারে আসল ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন, যাদের পাওয়ার কথা নয়। আরেকটা অভিযোগ, মারাত্মক অভিযোগ, যেটা বলছিলাম, কাশ্মীর মডেলে যে খেলাটা হচ্ছে, অর্থাৎ বাইরের নাগরিকরা, ভারতবর্ষের নাগরিক নন, সেটা পাকিস্তানি হতে পারেন, বাংলাদেশি হতে পারেন, অন্য দেশের হতে পারেন, তারা এখানে আসছেন, এখানকার পুরুষ বা মহিলাকে বিয়ে করছেন, বা বিয়ে না করেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফলস ম্যারেজ সার্টিফিকেট বার করে বা ম্যারেজ সার্টিফিকেট বার করে তারপর পরপর ডকুমেন্ট বানিয়ে নিচ্ছেন। গোটা ঘটনাটা অবৈধ উপায়ে করা হচ্ছে, অসৎ উপায়ে করা হচ্ছে। জগন্নাথ বাবুর অভিযোগ যে বীজপুর থানায় নাকি এরকম একটা ঘটনার অভিযোগ দায়ের হয়েছে এবং সরকার চেপে দেওয়ার চেষ্টা করছে, তার অভিযোগ এটা। এরকম একটা ঘটনা নয়, বহু ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে। কয়েক বছর আগে বারাসাতে একটি চক্র সক্রিয় ছিল। লালবাজারেই কর্মরত এক পুলিশ ছিলেন, যিনি পাসপোর্ট বানিয়ে দিতেন এইভাবে বাংলাদেশিদের, রোহিঙ্গাদের, অনুপ্রবেশকারীদের। এবছরই তিনি ধরা পড়েছেন। তিনি পুলিশের কর্মী ছিলেন, পাসপোর্ট ভেরিফিকেশন ডিপার্টমেন্টে ছিলেন। এরকম পাসপোর্ট ভেরিফিকেশন ডিপার্টমেন্ট, আধার এনরোলমেন্ট ডিপার্টমেন্ট, বিএলও অর্থাৎ যারা ভোটার কার্ড বানিয়ে দেন, গোটা নেক্সাস কাজ করছে। আসলে এই অনুপ্রবেশকারীদের একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে এই ভারতবর্ষের মধ্যে, যে ইকোসিস্টেম এদেরকে সমস্ত ধরনের কার্ড প্রোভাইড করে দেয়, আধার কার্ড থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে ভোটার কার্ড। যেহেতু সামনে ভোট, তাই ভোটার কার্ড নিয়ে এত আলোচনা হচ্ছে। কিন্তু এর আগে তো আমরা এরকম অহেতুক অনেকগুলো ঘটনা দেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড বানিয়ে নিচ্ছেন। আজ রাজনৈতিক দলগুলি সরব হয়েছে, তাই এই ধরনের ঘটনাগুলো আমরা জানতে পারছি। কিন্তু দীর্ঘদিন ধরে যে চক্র কাজ করছে, খুচরো খুচরো তদন্ত হচ্ছে, একটা বড় ধরনের তদন্ত কি হয়েছে? আমরা মনে করি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আওতায়, তাদের নজরদারিতে একটা বড় ধরনের তদন্ত হওয়া উচিত, যেটা গোটা নেক্সাসটাকে ডিসব্যান্ড করে দেবে, গোটা নেক্সাসটাকে সামনে তুলে ধরবে। এর পেছনে কি রাজনৈতিক নেতারা জড়িত নন? রাজনৈতিক মদত না থাকলে এত বড় চক্র তো কাজ করতে পারতো না। শাসক দলের মদত না থাকলে, শাসক দলের নেতাদের মদত না থাকলে এটা হচ্ছে কিভাবে? শাসক দল কি জানেন না তারা সরকারে আছেন? যদি তারা বলেন তারা জানেন না, তাহলে এটাও তাদের ব্যর্থতা। আমরা মনে করি এনআইএ তদন্ত হওয়া উচিত এই বিষয়ে। বিভিন্ন বিস্ফোরণের ঘটনায় এনআইএ ভারতের আন্তরিক সুরক্ষার জন্য দায়ী একটি এজেন্সি। শুধুমাত্র কোথাও বোমা বিস্ফোরণে তারা ছুটে যাচ্ছে, বিষয়টা এমন হওয়া উচিত না। এনআইএর তদন্ত হওয়া উচিত। এই গোটা নেক্সাসের ভান্ডাফোর করার দরকার আছে, গোটা নেক্সাসটাকে সামনে আনার দরকার আছে। কিভাবে এই চক্র কাজ করছে, এই চক্রের উপর অব্দি মাথা যারা আছেন, যারা ভোটের লোভে এই কাজগুলো করছেন, তাদেরকে সামনে আনা দরকার। অন্তত একটা বড় ধরনের তদন্ত হওয়া দরকার, কেন্দ্রীয় এজেন্সি। তবে আমরা বিশ্বাস করুন সিবিআই তদন্ত চাইছি না, সিবিআই এর উপরে আমাদের আস্থা নেই। সিবিআই এর উপরে যে ধরনের সারদা কাণ্ড হোক, নরদা কাণ্ড হোক, অন্যান্য ঘটনায় আমরা দেখছি সাম্প্রতিককালে আরজি করের কেসে যে ধরনের সিবিআই পারফরমেন্স, আমরা সিবিআই পারফরমেন্সে খুশি নই। কোর্ট মনিটর্ড এনআইএ তদন্ত হওয়া দরকার। তবেই গিয়ে বোঝা যাবে যে ঠিক এই ছকের আড়ালে কি হচ্ছে। এবং যারা বিএলওরা আছেন, এদের রাজনৈতিক পরিচয় কি? আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, যখন যে শাসক দল থাকে, এই বিএলও হোক, পুরসভা হোক, বিভিন্ন সরকারি দপ্তরে এরাই নিজেদের কর্মী নিয়োগ করে, এদেরই কর্মীরা থাকেন, এদেরই সংখ্যাধিক্য থাকে। অন্তত আমি আমার আশেপাশের যারা বিএলওদের চিনি, অনেকেই
আমার কলেজ মেট ছিল, কলেজে আমার সঙ্গে পড়াশোনা করত, বর্তমানে যারা শাসক দল আছে তাদের সঙ্গে যুক্ত ছিল, মিছিল মিটিংয়ে যেত, এখনো তারা সেই শাসক দলই করে। তো এটা যদি আমার আশেপাশের অবস্থা হয়, অন্য জায়গার পরিস্থিতিও এর ভিন্ন হবে বলে আমি মনে করছি না, এবং সেটাই বাস্তব। ফলে শাসক দলের নেক্সাস ছাড়া তো এটা হচ্ছে না। শাসক দল না থাকলেও অনেকে গান্ধীজির ওই নোট দেখে অনেকে কিন্তু ভুলে যান, এটাও হয় না আমি বলছি না। স্বাভাবিকভাবেই ভারতের আন্তরিক সুরক্ষার এটা প্রশ্ন। আর যদি পাকিস্তানি, বাংলাদেশি, বার্মিজ, ভারতবর্ষের নাগরিক না, যাদের এই ভারতবর্ষের প্রতি ভালোবাসা নেই, বিন্দুমাত্র শ্রদ্ধা ভক্তি নেই, তারা এই দেশের নাগরিক হয়ে যাবে আর দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবে না, এমনটা তো নয়। নর্থ ইস্টের রাজ্যগুলোতে আমরা দেখেছি যারা বার্মা থেকে এসেছেন, অন্যান্য জায়গা থেকে এসেছেন, অনেক ক্ষেত্রে কনভার্টেড হয়ে গেছেন, আজকে কিভাবে নর্থ ইস্টে তারা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাহলে কি আমরা কি পশ্চিমবঙ্গকে সেই দিকেই যেতে দেখতে চাই? দেখুন, ডেমোগ্রাফিক চেঞ্জ হলে একটা সমস্যা কিন্তু তৈরি হয়, এটা কিন্তু সরকার বিরোধী কেউ এটাকে এড়িয়ে যেতে পারে না। যখনই ডেমোগ্রাফির চেঞ্জ হবে তখনই কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যা দেখা দেবে। আর এই ডেমোগ্রাফির চেঞ্জ যদি ইচ্ছাকৃতভাবে করা হয়, একটা নির্দিষ্ট ইচ্ছা নিয়ে করা হয়, মতাদর্শ নিয়ে করা হয়, তাহলে কিন্তু সমস্যা হওয়াটা বাধ্য। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা চাইছে গ্রেটার বাংলাদেশ করতে, বাংলাদেশকে তাদের সীমানা বাড়িয়ে দিতে, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ বা সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে তারা দখল করতে। ঠিক যে মডেলে গজওয়াই হিন্দ বলা হয়, অর্থাৎ এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে ভারতবর্ষের একটা নির্দিষ্ট জায়গার উপরে দখল করা, বা গোটা ভারতবর্ষকে তারা দখল করতে চায় একটা লার্জার অ্যাসপেক্টে। যেই লার্জার অ্যাসপেক্টে ভারতের বিভাজন হয়েছিল, সেই লার্জার অ্যাসপেক্ট কিন্তু এখনো থেমে যায়নি। সেই গজওয়াই হিন্দ বলুন, গজওয়াই পশ্চিমবঙ্গ বলুন, পশ্চিমবঙ্গকে দখল করা বলুন, ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে সংখ্যা গুরু হয়ে যাওয়ার চেষ্টা একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের বলুন, বা গ্রেটার বাংলা, যে নামে আপনি ডাকুন না কেন, গল্প তো সেই খাড়া বড়ি থোর, থোর বড়ি খাড়া, সেই গল্প কিন্তু এক। অর্থাৎ হিন্দুদের সরিয়ে দিয়ে সেই নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মতাদর্শকে এখানে প্রতিষ্ঠা করা। আমরা কি এখনো বিপদ বুঝতে পারছি না? আর যদি বিপদ এখন না বুঝতে পারি, তাহলে আর কবে বুঝবো? এই প্রশ্নটা কিন্তু আমার রইল দর্শক বন্ধুরা আপনাদের কাছে। ভেবে দেখুন এবার আপনারা কি করবেন। আমি তো বলবো, আপনি যদি জানতে পারেন আপনার আশেপাশে কোনো পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, ভারতবর্ষের বাসিন্দা নয়, বিশেষ করে কোনো রোহিঙ্গা, কোনো পাকিস্তানি, কোনো বাংলাদেশি নাগরিক যদি থাকে, পুলিশে খবর দিন, হোম মিনিস্ট্রিকে মেল করুন, এনআইএ কে মেল করুন, তারা ব্যবস্থা নিক। নিজের হাতে আইন তুলে নেবেন না, কিন্তু প্রচার করুন, জানান, দেখান। যারা ভারতবর্ষের বিভিন্ন এজেন্সি রয়েছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি রয়েছে, তাদের কাছে বিষয়টা জানান। ওদের মনেও ভয় ঢোকা দরকার যে পশ্চিমবঙ্গ তাদের সেফ হেভেন নয়, পশ্চিমবঙ্গ তাদের সুরক্ষিত জায়গা নয়, তারা পশ্চিমবঙ্গে অন্য দেশ থেকে এসে এখানে উল্টোপাল্টা কাজ করবে এবং তারা বেঁচে যাবে, এমনটা হচ্ছে না। এই ভয়টা যেদিন তাদের মনে ধরবে, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। সেদিন দেখবেন আর কেউ আসছে না এই রাজ্যে, বা আসার সংখ্যাটা অতি নগণ্য হয়ে গেছে। এভাবে বুক ফুলিয়ে র্যাপিডো চালাবে, বুক ফুলিয়ে তারা এখানে ওলা উবের চালাবে, কামাবে, খাবে, আবার ভারতবর্ষকে গালি দেবে, পাকিস্তান জিতলে বাজি ফোটাবে, এটা বন্ধ করা দরকার। এই বন্ধ করার দায় শুধু পুলিশের, সরকারের নয়, আমার আপনাদেরও, ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে। এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ফের আগামীকাল পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান, জয়েন বাটন ক্লিক করে সহযোগিতা করতে পারেন, বা সুপার চ্যাট পাঠিয়েও আমাদের হেল্প করতে পারেন। আপনাদের হেল্পের সৌজন্যই কিন্তু এই চ্যানেলটা চলছে। আর অন্তত সাবস্ক্রাইব করে যান, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে অন্তত নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হচ্ছে ফের আগামীকাল। ভালো থাকবেন।